স্বাগত জানাচ্ছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট নিয়ে বাংলা ভিশনের 4 দিনের বিশেষ আয়োজন বিএবি কেবলস নিবেদিত ইলেকশন এক্সপ্রেস পাওয়ার্ড বাই বিএবি হসপিটালস লিমিটেড অনুষ্ঠানে সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন তিনজন অতিথি। আমার হাতে ডান দিক থেকে পর্যায়ক্রমে আছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল, আছেন সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স, আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। আপনাদের তিনজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। স্টুডিও আলোচনা শুরু করতে চাই বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন আপনাকে দিয়ে। গণতন্ত্রে ফেরার নির্বাচনে বিএনপির ভূমিধ্বস বিজয়, ২০ বছর পর ক্ষমতায় ফেরার অপেক্ষায় বিএনপি। এই যখন ফলাফল, এই যখন বাস্তবতা, তখন জামাতের বা যদি এভাবে বলি 11 দলীয় জোট থেকে সংবাদ সম্মেলন করে বলা হচ্ছে, জামাত আমির বলছেন বিভিন্ন জায়গায় রেজাল্ট শিটে ঘষা মাজা করে পরিবর্তন করা হয়েছে। বলছেন জামাত আমির অনিয়ম জালিয়াতির বিরুদ্ধে প্রয়োজনে রাজপথে নামার হুঁশিয়ারি। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন, অভিযোগ করছেন অনেক আসনে টার্গেট করে ফেল করানো হয়েছে। আসলে হয়েছেটা কি? ধন্যবাদ আপনাকে। নির্বাচন করানোর দায়িত্ব থাকে নির্বাচন কমিশনের। জামাত ইসলাম যেমন বা তার সহযোগী দলগুলো যেমন নির্বাচনে অংশ নিয়েছিলেন, অ্যাজ পার্টিসিপেন্ট আমরাও নির্বাচনে অংশ নিয়েছি। আমি বরং বিস্মিত যে জামাত, কারণ আমার কাছে 3টি নির্বাচনের পরিসংখ্যান আছে। একটা হচ্ছে জেনুইন নির্বাচন নিয়ে বাংলাদেশের যদি আমরা আলোচনা করি 90s-এর যদি আলোচনা করি, তাহলে আমরা দেখব যে 91, 96, 2001 এই 3টা নির্বাচন সারা পৃথিবীব্যাপী মোটামুটি এই নিয়ে কোনো বিতর্ক ছিল না। আর বাকি যে নির্বাচনগুলো পরবর্তীতে হয়েছে শেখ হাসিনা আমলে, এগুলো তো কোনো নির্বাচনই হয়নি, তো আপনার জানেনই। জালিয়াতি নির্বাচন, রাতে নির্বাচন, একতরফা নির্বাচন ইত্যাদি ইত্যাদি। তো ফলে এই দেশের মানুষ যে 3টি স্ট্যান্ডার্ড নির্বাচন দেখেছে 91-এ, 96 and 2001-এ, এই 3টা নির্বাচনের পরিসংখ্যানটা কি? একেবারে যখন সকল রাজনৈতিক দলগুলো এরশাদের 80s-এর প্রায় 1 দশক সুরে শাসন বিরোধী আন্দোলনের পরে যে নির্বাচনটা অনুষ্ঠিত হলো, সেই নির্বাচনে ফলাফল বিএনপির কি, জামাতের কি এবং অপর রাজনৈতিক দলের কি। ইভেন 96 সালে জামাতে তো দুটো সিট পেল। তাও কেন? তারা আওয়ামী লীগের সহযোগে তারা বিএনপির সরকারের বিরুদ্ধে একটা আন্দোলনে নেমেছিল। পাবলিক এতে ভীষণ জামাতের প্রতি বিরক্ত হয়ে ওদের সিট কটাকে নামিয়ে 2তে নামিয়ে দিল। 2001-এ ওরা আবার আমাদের সাথে জোটবদ্ধ ইলেকশন করলো, তাই না? তো এই যে পরিসংখ্যানগুলো যদি দেখি, আমাদের সাথে অ্যালোকেটেড ডিস্ট্রিবিউটেড সিটগুলো যেগুলো পেয়েছে, তাতে জামাতের কি আসলে সত্যি সত্যি এই যে প্রায় কত 67 জামাত 68 আর যদি জোট বলি তাহলে আরো বেশি, কিন্তু জামাত ইন্ডিভিজুয়ালি 68 আসন পাওয়ার অধিকারী দল কি জামাত? যদি আমি আমার দেখা তো অভিজ্ঞতা 3টা নির্বাচন, সেই 3টা নির্বাচনে যদি আমি গড় ফল দেখি, আমাকে অনেকে যখন জিজ্ঞেস করতেন, আমি বহু টকশোতে বলেছি যে আমাকে যখন জিজ্ঞেস করতেন যে কি হতে পারে ফলাফল, আমি বরং যেটা মনে করি যে আমার দল খুব কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত ফলটা লাভ করেনি। আমার তো বরং স্পেকুলেশন ছিল যে আমার পার্টি অ্যাটলিস্ট 240+ সিকিউর করবে। জামাত তো আবার সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী। এইখানে আমি একটু বলছি আপনাকে, তো সেক্ষেত্রে বরং বলা যেতে পারে, পাবেল ভাই মাইন্ড করেন না, আমার কাছে যে মনে হয়েছে যে আমরা 240টি আসন অতীতের বাস্তবতার যদি আমি পরিসংখ্যানগুলোকে যদি আমলে নেই, তাহলে কিন্তু আমার ফলটা খুব প্রত্যাশিত না, আরও বেশি হওয়ার কথা। এখন কথা, আমি ভোটারদের রাইটস, ভোটারদের এক্সারসাইজের প্রতি আমার রেসপেক্ট আছে। ভোটারও যদি এর মধ্যে 68 জামাতের প্রার্থীকে বেছে নেন, আই হ্যাভ নাথিং টু ডু। অ্যাজ এ ডেমোক্র্যাট আমি যেহেতু নির্বাচন পদ্ধতি বিশ্বাস করি, মানুষের রায়ের প্রতি শ্রদ্ধাশীল, সেক্ষেত্রে জামাতকে যদি 68 আসনে বিজয়ী করে নিয়ে আসে, আমি তো আনহ্যাপি হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, ফাইন। এখন আপনি যেটা বললেন যে জামাত করে ফেল ঘষা না, এটা হচ্ছে কি, আমার আবার একটা মনে হচ্ছে ওই জেনজিদের একটা শব্দ আছে, এখন আমাদের বয়স হলে আমরা শব্দগুলো শুনি, তো শুনতে শুনতে কানে চলে আসে। এটা বাংলায় বলা যেতে পারে ফাপড়বাজি। ফাপড়বাজিটা কি? জামাতের নির্বাচন আগে থেকে তারা একটা প্রোপাগান্ডা থ্রু সোশ্যাল মিডিয়া নানাভাবে তারা এমন একটা অবস্থা সৃষ্টি করলো যে জামাত প্রায় ক্ষমতা এসেই যাচ্ছে, এরকম একটা হাইপ তারা তোলার চেষ্টা করলো। এবং আনফর্চুনেটলি আপনারা যারা বেশি অনেক দিন সময় ধরে মিডিয়াতে কাজ করছেন, বাংলা ভিশনটা এবং আমি বলছি ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে পুরনো মিডিয়াগুলো পর্যন্ত, তারা পর্যন্ত আমার কাছে অনেক সময় মনে হয়েছে, টু টেল ভেরি ফ্র্যাঙ্কলি, মনে হয়েছিল যে এরা কি পারপ্লেক্সড, একটু কি
মানে দ্বিধাহীন অবস্থা চলে গেছে, মানে জামাত কি সত্যি সত্যি পাওয়ারে চলে আসছে। এটা ছিল জামাতের নির্বাচনী প্রচারণার যে ফাপড়বাজি যে ট্যাকটিক্স, সেই ট্যাকটিক্সের অন্যতম সফলতা ছিল যে ভোটের আগে এ ক্লাস অফ পিপলকে তারা মোটামুটি একটা সন্দেহের দোলাচালের মধ্যে রাখতে সক্ষম হয়েছিল। জামাত বোধহয় পাওয়ারে চলে আসতে পারে। আরেকটা ফাপড়বাজি ছিল ওই বট বাহিনীদের, সেটা হাং পার্লামেন্ট হচ্ছে, চূড়ান্ত পার্লামেন্ট 40 সিটস ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট সিকিউর করবে। আমরা যারা দীর্ঘ সময় ধরে রাজনীতি করি এবং অনেকগুলো নির্বাচন দেখেছি, সেই মানে হাফ প্যান্ট পরা বয়সে 70 নির্বাচন দেখেছি, টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, মানে তখন হাফ প্যান্ট পরা বয়স, বাট দেখেছি তো। আচ্ছা, যাই হোক, তো সেটা অন্য কথা। এইভাবে তো জামাতের মানে আসার কথা না। আমি অবাক হয়ে গেলাম, তাহলে কি তলে তলে উবায়দুল কাদেরের ভাষায় তলে তলে যে ওদেরকে একটা লুঙ্গি পার্টি বলে না, বাকি শব্দটা না বলি, এই লুঙ্গি পার্টিওয়ালারা কি তাহলে এইভাবে ফ্লারিশ করে গিয়েছে যে মিনহোয়াইল তারা অনেক বেশি বিস্তার করে ফেলেছে। বারবার যখন আপনারা জিজ্ঞেস করতেন ডাকসু রাকসু নানান নির্বাচনের পরে, যখন আমাকেই জিজ্ঞেস করতেন একজন মানে সাবেক ছাত্র দলের প্রেসিডেন্ট হিসেবে যখন জিজ্ঞেস করতেন, আমি কি বলতাম? আমি বললাম দেখেন 73 সালে অনেকগুলো মানে ছাত্র সংসদে, এই যে উনি এখন যে দলটি করেন সেই দলের ছাত্র সংগঠনটি তখন কি ন্যাপের ছাত্র সংগঠন ছিল বোধহয়, কমিউনিস্ট পার্টির ছিল কি? না, কমিউনিস্ট পার্টির। আচ্ছা, ছাত্র ইউনিয়ন অনেকে ডাকসুতে জিতেছে। তো জাতীয় নির্বাচনে সিপিবির কি অবস্থা ছিল? যদি আপনি 74 অ্যান্ড অনওয়ার্ড যদি দেখবেন নির্বাচনগুলোতে জাসদ, পরবর্তী দিবেন বাসদের সংগঠন থেকে ডাকসুতে তারা জিতেছে, চট্টগ্রামে যে ডাকসুতে জিতেছে, সেটা কি রিফ্লেকশন ছিল জাতীয় নির্বাচনে? ছিল না। আমি বহুবার বলেছি কথাগুলো, এবং আমার কনভিকশন ছিল যে এই জাকসুতে যেই নির্বাচনগুলি হোক না কেন, এটার ম্যানিফেস্টেশনটা জাতীয় নির্বাচনে পড়বে না। আরেকটি কথা, সর্বপ্রথম আমি বলেছিলাম যে ওই নির্বাচনগুলোর মধ্যে আওয়ামী লীগের ভোট ছিল। আমি প্রথম এই বিশ্লেষণ আবার একটু পরে আসছি আপনার কাছে। তো ফলে ওরা এখন যেটা বলছে অ্যানাদার ফাপড়বাজি। সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স, এই যে বিএনপির ভূমিধস বিজয় এবং জামাত এনসিপি বা 11 দলীয় জোটের এখন যেই অভিযোগ, যেই হুঁশিয়ারি, আপনিও কি নিপুণের ভাষায় ফাপড়বাজি মনে করেন কিনা? না, ধন্যবাদ আপনাকে। আমি বরঞ্চ আপনি যে টাইটেলটা বললেন যে তারা যেটা বলেছে, আমি এগুলো পরীক্ষা করে দেখার পক্ষে। রেজাল্ট শিটে ঘষা মাজা আমার পরীক্ষা করার পক্ষে। বরঞ্চ আমার প্রাথমিক প্রতিক্রিয়া হচ্ছে যে হ্যাঁ, কিছু জায়গায় আমিও ধারণা করি রেজাল্ট ঘষামাজা করে কিছু উলটপালট হতে পারে, এবং সেটা হচ্ছে কাউকে কাউকে জিতিয়ে আনার জন্য, এবং কাউকে আরো বেশি পেছনের দিকে নেওয়ার জন্য। কারণ তাই নাহলে ঢাকা সিটি সহ বিভিন্ন জায়গায়, আমি নাম ইচ্ছা করে উচ্চারণ করতে চাই না কারণ গবেষণা দেখা দরকার, অনেকে কিভাবে জিতে আসলো আমার কাছে তো আসছে। আসনগুলোর কথা উল্লেখ করতেন আপনি, সিম্পল, এইখানে ধরেন আমি 8 আসনে নিজেই বসবাস করি, কি কারণে ভোট পায় না জিতলেও। আপনি এমনকি যিনি অভিযোগ করলেন ওই অঞ্চলে জেতা নিয়ে মানে এগুলো আমি বলছি পরীক্ষা করে দেখা উচিত। এমনকি ধরুন রংপুর জোন, আমরা জানি যে আমাদের দল হয়তো শক্তিশালী না থাকলেও এখানে জাতীয় পার্টির একটা অবস্থান, কিন্তু তার যে ভোটের পরিমাণ আমি দেখলাম এবং সেখানে অন্যরা যে বিজয়ী দেখলাম, এইটা তো হিসাবে মেলে না। এটা হচ্ছে একেবারে কংক্রিট বললাম। এবার আসি যে জামাত ইসলাম অন্যদের কথা বলছেন, তারা হ্যাঁ আমার বিবেচনায় যে রিপন ভাই মূল্যায়নের যে স্পিরিটটা বললেন, স্পিরিটের সাথে আমাদের দ্বিমত নেই, এবং অনেক সময় আমরা অতীত দিনও একই সাথে কথায় প্রায় একই ধরনের টোনও আমাদের ছিল, এটা আপনারা জানেন। কিন্তু আমি অন্য একটা পয়েন্ট বলি যে কেউ একটু কনফিউজ বেশি ছিল কি কারণে। দুইটা ছোট কারণ বলি। একটা ছিল যে নতুন যে ভোটার তারা কি অনেক বেশি কনফিউজড ওইদিকে যাবে কিনা, এটা একটা। আর একটা হচ্ছে নারী, তাদের মধ্যে এই যে 4 কোটি কি 67 লক্ষ, আর নারীদের মধ্যে নানা যে কাজ করেছে তাদের একটা বড় অংশ যাবে কিনা। কিন্তু দেখেন দুইটা ইন্ডিকেটর কি, বিশেষ করে তরুণরা, আমরা এটা পরীক্ষা করেই দেখেছি, আরও হয়তো ভবিষ্যতে আরও দেখতে পারবো যে কোনটা, আমি 100% কংক্রিট বলছি না, কিন্তু যখন মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানে তারা গেল তখন কিন্তু এরা অনেকে রুখে দাঁড়ালো। সুতরাং যে হাইট প্রথমে ভেবেছিল সেটা থাকার কথা না। নারী নানাভাবে অনেক দিন ধরে নানা সুযোগ সুবিধা দিয়ে, আপনি বেহেস্তের টিকিট সহ নানা কথা বলে যে কনফিউশনটা করলো, কিন্তু নারী বিদ্বেষী যে অবস্থানগুলো তারা ঘোষণা করলো, তখন দেখবেন নারীরা রুখে দাঁড়ানো। তার মানে প্রথম দিকে এই দুই অংশের মধ্যে কিছুটা তারা সাড়া ফেলতে যদি পেরেও থাকে, উইথ এই যে আন্দোলনকারী একটা ছাত্র অংশ সহ কনফিউজ করে বা তাদের সাথে জোট করার পরে, কিন্তু এই দুইটা ঘটনা ইলেকশনের আগে তো আমরা অন্তত পক্ষে আমাদের বুঝতে হয়েছে যে না,
যেভাবে বিবেচনা করেছে তারা বরঞ্চ এই অংশের বিরুদ্ধে যাওয়ার পজিশন তারা নিচ্ছে। তা সেই অঙ্ক মিলালে আর অতীত দিনের যে হিসাব, তাতে করে এত পাওয়ার আমিও ব্যক্তিগতভাবে কোনো কারণে আমি এটা দেখি না। এবং যে পরিমাণ, আমি সিটের থেকে আরেকটা জায়গায় গুরুত্ব দিই, যে পরিমাণ ভোট দেখলাম, সম্ভবত যদি ভুল না করি প্রায় 40% ভোট যেটা পড়েছে বলা হচ্ছে, এবং তার মধ্যে সেটা তাদেরকে দেখানো হচ্ছে যে কত বোধহয় 54% বিএনপি অ্যান্ড এরা, আর 40% তাদের ভোট। সেইটা আমার কাছে স্টিল অবিশ্বাস্য ভোট মনে হয়। বরঞ্চ এইখানে ম্যানিপুলেশনগুলো বিভিন্ন জায়গায় হয়েছে কিনা সেটা দেখা দরকার। ছোট্ট করে খালি এটা বলি, কারণ এটা নানাভাবে আমরা শুনছিলাম, কিছু ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার এবং কিছু স্কুল কলেজ বিভিন্ন যারা দায়িত্ব পালন করেন বিভিন্ন জায়গায় বিগত দিনে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা যেভাবে প্রভাব বিস্তার করেছে, এবং কিছু জায়গায় তো আগের রাতে সিলমারা এগুলো যেগুলো ধরাটরা পড়েছিল, তাতে বরঞ্চ ঘটনা পরম্পরা এটাই বলে যে তারা অনেকগুলো ম্যানিপুলেশনের সাথে জড়িত ছিল কিনা। আর তার বাইরে নিশ্চয়ই বিএনপি বা অন্যরা ছিল কিনা এগুলো সবই পরীক্ষা করে দেখা দরকার। কিন্তু এটা নিয়ে সেটাই দেখা দরকার। কিন্তু এইখানে নির্বাচন এইটাকে খাটো করে দেখে অন্য কোনো অজুহাত এইখানে তৈরি করা দরকার নাই। কারণ ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচন, সেটাকে অস্বীকার করার কোনো কারণ নেই। এবং আমাদের গণতন্ত্রের পথে হাঁটার কাজ করা। আর রাজপথে নামার হুঁশিয়ারি নিয়ে আমি কোনো অরিড না, একটা রাজনৈতিক দল রাজপথে থাকবে সেটাই স্বাভাবিক, এটাকে আমি হুঁশিয়ারি হিসাবে দেখার পক্ষে না। যেমন ধরুন আমরা তো কাল পরশু এই যে আগামীকাল ধরুন রাজপথে আমাদের অন্য কারণে থাকতে হবে বোঝার জন্য, এই যে উনি ছাত্র আন্দোলন, আমরা ছাত্র না, আমাদের কাছে একটা 14ই ফেব্রুয়ারি ওই যে জাফর জয়নাল দীপালি সাহা যে কালকেই আগামীকাল হবে, তা আমরা তো কালকেই তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য রাজপথে থাকবো। আমাদের যে কোনো সংকট হলে আমরা রাজপথে থাকবো। এমনকি ধরেন এই যে যারা সরকার তারা গঠিত হওয়ার পরে আমরা যদি দেখি কোনো অন্যায় অবিচারে কাজ করছে, আমরা অবশ্যই থাকবো। আমি ওইটা নিয়ে মনে করি না। কিন্তু আমরা এই যে গণতন্ত্রের পথে যে যাত্রা, সেইটাকে ব্যাহত করার জন্য যেতে চাই, নাকি প্রকৃতপক্ষে ওই যাত্রাকে আরও বেশি ভালো করার জন্য যেতে চাই, সেটাই দেখা দরকার। জি, অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল, আপনি তো বিএনপি মিডিয়া সেল থেকে, এবং এই যে বিশেষ করে পুরো সময়টাই যে কথাটা বলা হচ্ছিল, ডক্টর আসাদুজ্জামান রিপন বলছেন, এবং এক ধরনের মানুষ কিন্তু দোলাচলে পড়ে গিয়েছিল, এই বুঝি কি জামাত ক্ষমতায় চলে এলো, এবং এই নিয়ে তো সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু আমরা দেখেছি। সেই জায়গায় দাঁড়িয়ে জামাত 68টা আসন পেল, তারপরও জামাত বলছে যে ঘষা মাজা অনেক আসলে টার্গেট করে ফেল। রবিন হোসেন প্রিন্স বলছিলেন বিষয়গুলো খতিয়ে দেখা দরকার। আসলে বিএনপি কিভাবে দেখছে এবং এইসব অভিযোগের জবাবে আপনি কি বলবেন? ধন্যবাদ। খালি বিএনপি কিন্তু স্থানীয় দেখলাম কয়েকটা জায়গায় তারাও লিখিত অভিযোগ দিয়েছে, সেটা অবশ্যই দেখা দরকার। ধন্যবাদ। আমার মনে হয় যে এই জায়গাতে কয়েকটা ব্যাপার খুব পরিষ্কার হওয়া দরকার। সেটা হচ্ছে যে এই যে নির্বাচন যেটা হয়েছে, সেই নির্বাচনটাকে আমি গ্রহণ কতটুকু করছি সেটা নিয়ে বোধহয় কথা বলা দরকার। কারো যদি এই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে সেটা জনগণ সেই অবস্থানটাকে পছন্দ করবে কিনা, যে নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে, তাদেরকে খুব বেশি বাধার সম্মুখীন হতে হয়নি অন্তত নির্বাচনের দিনটাতে। আগের দিন সে উৎসবের আমেজটা ছিল যেটা, সেটাকে আমি পরিপূর্ণভাবে এটা অস্বীকার করছি কিনা, সেটা যদি হয় তাহলে জনগণ এটাকে কিভাবে নেবে। কথার কথা যদি হয় যে না, এই ফলাফলকে আমি এই অর্থে প্রত্যাখ্যান করতে চাই বা এই জায়গায় ঘষা মাজার কথাগুলো বলতে চাই। প্রিন্স ভাই যেরকম বলছিলেন, তো সামগ্রিকভাবে এই অভিযোগটা তো অনেক জায়গাতে আছে, তাই না? যে বাংলাদেশের রাজনীতির যে ইতিহাস জানি, যেটা রিপন ভাই খুব পরিষ্কারভাবে বলেছেন সুন্দরভাবে, যে তাদের প্রাপ্ত ভোটের যে পরিমাণ, বিএনপির ভোট যে খুব বেশি বেড়েছে এটা তো বলবো না, কারণ বিএনপি 40% ভোট তো বরাবরই পেয়ে এসেছে। এবং তার সাথে আমরা যখন জানি যে আজকে পতিত স্বৈরাচারের অনুপস্থিতি, এবং তার সাথে তার সহযোগী অন্যান্য দলগুলো তারাও নেই, যাদেরও প্রায় অনুরূপ সমান পরিমাণ না হলে তার কিছু কিছু কাছাকাছি সমান তাদের সমর্থন ছিল, সেটা তো কোনো জায়গায় যেতে হবে, তাই না? সেটা যদি আমাদের সাথে সংযুক্ত হলে তো এই পরিমাণটা আরও বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার কথা। এটাই খুবই সঙ্গত ধারণা। কারণ আপনি বলবেন যে তারা আপনাকে স্বৈরাচারের দোসরদের সমর্থনের জায়গায় যাচ্ছেন কিনা, নয়, এটা কিন্তু বিষয় না। বিষয় হচ্ছে যে তারেক রহমান যে নির্বাচনী প্রচারণাতে যে কথাগুলো বলেছেন, তাতে উনি বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন। উনি তো শুধুমাত্র বিএনপির লোকজনকে তো নির্বাচনে ভোট দেওয়ার জন্য উনি আহ্বান জানাননি। উনি বলেছেন যে সামগ্রিকভাবে দেশের মানুষের সবার প্রতি তার এই আহ্বানটি রয়েছে, এবং সেই আহ্বানের সারাটা কতটা দিয়েছে সেটা কিন্তু আপনারা যারা আছেন, যারা এই অভূতপূর্ব জনসমাবেশ আপনারা কোনো দিন দেখেছেন কিনা আমি বলবো না, কারণ 25শে ডিসেম্বরে তার বাংলাদেশে উপস্থিতির মধ্যে দিয়ে কিন্তু বিএনপির রাজনীতিতে নির্বাচনী প্রচারণার প্রায় 75% কাজ ওই দিনই হয়ে গেছে। তারপরে
প্রতিদিন যখন উনি দেশের প্রত্যন্ত অঞ্চলে যখন গেছে, তখন বাদ ভাঙা মানুষ যখন তাকে ঘিরে ধরেছে, তার কথা শুনেছে, এবং ওনার যে উপস্থাপনা কৌশল যেটা ছিল, যেখানে তিনি দুটো গ্রুপকে কিন্তু বিশেষ করে তিনি তাদেরকে কানেক্ট করার চেষ্টা করেছেন। এক হচ্ছে নারীদের ব্যাপারে উনি সোচ্চার অবস্থানে গেছেন। এটা কিন্তু হঠাৎ করে জানেন, যখন দেখা গেল যে একটি বিশেষ রাজনৈতিক দল নারীদের নিয়ে ক্রমাগতভাবে কটাক্ষ করা শুরু করেছে, একটা ফেসবুক পোস্টে রীতিমতো একটা অশালীন শব্দ ব্যবহার করা হলো। সেটা নিয়ে আমরা দেখলাম যে ওখানে হ্যাকিং কাণ্ড বলে একটা অদ্ভুত জিনিস দাঁড় করানোর চেষ্টা হলো, যেটা হ্যাকিংয়ের ধারে পাশে ছিল না, এবং ওই যে ফেসবুক যে পোস্টটা ছিল তার প্রত্যেকটি বাক্য কিন্তু একেবারে পরিপূর্ণভাবে এর আগে ওনারা যে কথাটি বলেছেন তার সাথে 1% কিন্তু ভিন্নতা হয় না। একটা শব্দ যেটা তারা কিন্তু যে জায়গায় ব্যবহার করেছেন সেটা সচেতনভাবেই ব্যবহার করেছিলেন। এমনকি 8-9 ঘন্টা পর্যন্ত কিন্তু সেই পোস্টের ব্যাপারে তাদের কোনো অবস্থান ছিল না। সরিয়ে নিয়ে তারপর তারা শেয়ারও করেছেন। হ্যাকিংয়ের কথা তখন তারপরে গেলেন। তারপরে গেল কি, উনি আল জাজিরার সাথে যে ইন্টারভিউ দিলেন সেখানকার অশ্লীলতা তো তার চাইতে বেশি মাত্রাতে লিপ্ত ছিল। উনি বলেছেন যে একেবারে সেই প্রশ্নটি উনি মাটিতে পড়তে দেননি, যখন বলেছে আপনার কি কোনো নারীদেরকে মনোনয়ন দিয়েছে? নো। এমনকি তাকে বলেছে যে আপনাদের কোনো নারীর পক্ষে দলীয় প্রধান হওয়ার সুযোগ আছে কি না? নো স্কোপ। উনি বলেছেন নো পসিবিলিটি, দিতেই পারবেন না। এই কথা বলার পরে উনি আবার এটাকে ব্যাখ্যা করেছেন যে বায়োলজিক্যালি আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন দুটি পারপাসে, যেটা পুরুষ মানুষের নেই। মানে একটা জরায়ু রয়েছে যেটাতে সন্তান ধারণ করতে হয়, আর একটা হচ্ছে তাদেরকে ব্রেস্ট ফিডিং করতে হয়। অর্থাৎ তিনি তাকে ঠিক একজন মানুষ হিসেবে বিবেচনা করেননি, তাকে বিবেচনা করেছেন একটা প্রাণী হিসেবে। 8-10টা প্রাণীর জগতের অন্যান্য যারা আছেন, প্রাণী জগতের যারা নিম্ন প্রাণী আছেন, তাদেরও যেরকম বংশবৃদ্ধির যে ধারাটির জন্য তাদেরকে আপনার ব্যবহার করার জন্য হয়, আমাদের দেশের নারীকে তিনি সেই জায়গাতে নিয়ে গেছেন। একজন চিকিৎসক হয়েও তিনি মেয়েদের বা নারীদের কর্মঘণ্টাকে উনি বলেছেন যে 5 ঘন্টার বেশি হতে দেবেন না। যেখানে আমরা জানি যে হাসপাতালে নার্সিং সার্ভিসটা নারীরা দেন, যেটা রাউন্ড দ্য ক্লক 24 ঘন্টা হয়, তাহলে উনি 5টা শিফট করতে চেয়েছেন। বাস্তব ধারণার মধ্যে তিনি ছিলেন কিনা, এই জায়গাতে জনাব তারেক রহমানের জন্য একটা রাজনৈতিক কেন একটা আদর্শিক দায় ছিল সেটার প্রতিবাদ করা। সেটা উনি যুক্তিসঙ্গতভাবে করেছেন, নারীদের পাশে দাঁড়িয়েছেন, সোচ্চার কণ্ঠে বলেছেন যে এই সমস্ত কাজের সাথে বিএনপি নেই। বিএনপি প্রকৃতপক্ষে নারীকে সম্মানিত মর্যাদা আসনে প্রতিষ্ঠিত করতে চায়। ফ্যামিলি কার্ড হচ্ছে সেই মর্যাদার স্বীকৃতি। টাকার পরিমাণটা আপনি যদি ধরেন 2,000-2,500 টাকা, এটা কোনো বড় বিষয় না। কিন্তু একজন নারী যদি মনে করেন যে তিনি যদি স্বামীর ঘর থেকে যদি তাকে পরিত্যক্ত হতে হয়, সন্তানের ঘর থেকে তাকে যদি বেরিয়ে যেতে হয়, সেখানে তার একটা নিজস্ব একটা আইডেন্টিটি থাকে, রাষ্ট্র তার পক্ষে দাঁড়াচ্ছে, রাষ্ট্র একটা স্বীকৃতি দিয়ে তার মর্যাদা দিয়ে এবং তাকে সম্মানিত করছে, এটিকে তিনি প্রতিষ্ঠিত করেছেন, যেটি নারীরা গ্রহণ করেছে বলে ওদের ওই কথাগুলো বাতাসে উড়ে গেছে। এবং তারুণ্যকে সংযুক্ত করবার জন্য শুধু তিনি নন, তার কন্যা জাইমা রহমান যেভাবে প্রত্যেকটি জায়গাতে তাদের কথা সোচ্চারভাবে এনেছেন, এই দুটোতে যেটা হয়েছে কি যে আমরা অনলাইনের বা সোশ্যাল মিডিয়ার যে হাইপ একেবারে সরকার গঠন করে বলে গেল রব, এটাতে একটা চমৎকার কাজ হয়েছে যে বট বাহিনীর শক্তিটা যে অপরিসীম নয়, একেবারে অযুত পরিমাণ নয়, তারাও যে প্রতিরোধযোগ্য এবং তাদেরকেও যে প্রতিরোধ করলে তাদেরকে যে নস্যাৎ করে দেওয়া যায়, জনগণ ভোটের ভেতর দিয়ে এই ব্যালটের বিপ্লবের মধ্যে দিয়ে সেটিকে প্রতিষ্ঠিত করেছেন। ভবিষ্যতে অন্তত জামাতের মতন অন্যান্য দল যারা বট নির্ভর নির্বাচনী প্রচারণা চালিয়ে একটা আলাদা মাত্রা সংযুক্ত করতে চান, কোটি কোটি ডলারের জন্য ব্যয় করেন, তারা বোধহয় চিন্তা করবেন যে এই কাজে ব্যবহার না করে আমরা বরং এর চাইতে গঠনমূলকভাবে নির্বাচনী প্রচারণা চালাই, তাতে বোধহয় তারা বোধহয় বেশি ভালো। আপনিও কি মনে করেন কিনা যে এই যে দিন শেষে 68টি যে আসন জামাতের জন্য এটা নিয়ে যারা প্রতিবাদ করে, তো বলতে হবে যে ওনারা প্রকৃতপক্ষে একটা বোকার স্বর্গে বাস করছেন। ওনারা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে যে গ্রাফটা যদি আমি দেখি, বিএনপির জন্য তো 213 তো নতুন জিনিস না, এই সংখ্যার অর্জন তো তাদের ইতিপূর্বে একাধিকবার হয়েছে। এটা সুতরাং তার জন্য কিন্তু অতিরিক্ত প্রাপ্তি নয়, বরং যারা 2 বা 3 আসনের মধ্যে সংযুক্ত ছিল নিজেদের চেষ্টাতে এবং অন্যের সহায়তায় 17 বা 18কে কোনোদিন অতিক্রম করতে পারেনি, তারা 1 লাফে উল্লম্ফনে 68তে যাওয়ার পরে যদি তারা ওইখানে আত্মসন্তুষ্টির জায়গায় না গিয়ে প্রতিবাদ মুখর হন, তাহলে বুঝতে হবে যে তারা একটা উচ্চ অভিলাষের কারণে একটা ভ্রমের জগতে বাস করতেন। সেখান থেকে তাদের সেই নক্ষত্র পতনের জন্য তাদের ভেতরে যে হতাশার চিত্রটি প্রকাশিত হয়েছে, এই জন্য তারা এই সমস্ত বিভ্রান্তিকর কথাগুলো বলছেন।